আজকে তোমাদের শুরু করছি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এটা স্থির তড়িতের দ্বিতীয় অধ্যায়। এখানে আমরা দেখতে পাবো প্রথমে কুলম্বের সূত্র। আমরা স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী প্রথম অধ্যায়ে বা প্রথম চ্যাপ্টারে আমরা যেটা লক্ষ্য করেছি, একটি ধনাত্মক আধান আর একটি ধনাত্মক আধানকে বিকর্ষণ করে, একটি ধনাত্মক আধান একটি ঋণাত্মক আধানকে আকর্ষণ করে। সুতরাং একটা প্লাস আধান আর একটা প্লাস আধানকে বিকর্ষণ করছে, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। অন্যদিকে একটা মাইনাস আধান প্লাস আধানকে আকর্ষণ করবে, বা বিষম জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বল কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ বা বিকর্ষণ করে তা সঠিকভাবে মান নির্ণয় করেন বা মানের পরিমাণ করেন বিজ্ঞানী কুলম্ব। তিনি বলেন কুলম্বের সূত্র প্রযোজ্যের কিন্তু একটা শর্ত রয়েছে। কুলম্ব সূত্র প্রযোজ্য হতে গেলে আধান দুটিকে হতে হবে বিন্দু আধান, তাদের সাইজ হতে হবে খুবই ক্ষুদ্র, অথবা তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় তাদের আকার হতে হবে খুবই ছোট্ট আকৃতি, তাহলেই কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। কুলম্ব সূত্র প্রযোজ্য নয় পারমাণবিক যে দূরত্ব আছে, পারমাণবিক দূরত্ব 10⁻⁻15 মিটার, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে প্রোটনগুলোর মধ্যে কুলম্ব বিকর্ষণ বল কাজ করে না। তো কুলম্বের সূত্রে তিনি বলছেন যে দুটি বিন্দু আধান, সাপোজ ধরলাম একটা Q1 আর একটা Q2, দুটি বিন্দু আধান তাদের পরস্পরকে সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ বা বিকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক হয় এবং আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক হয়। অর্থাৎ Q1 Q2 যদি দুটি আধান থাকে তাদের মধ্যে দূরত্ব যদি r হয়, কুলম্বের সূত্রানুযায়ী তাদের মধ্যে যে তড়িৎ বল ক্রিয়াশীল হবে, এই আধান এই আধানকে আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে। সেই আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এই দুটোকে যদি একসাথে কম্বাইন করি তাহলে পেয়ে যাচ্ছি F সমানুপাতি Q1 Q2 বাই r স্কয়ার। সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে একটা ধ্রুবক রাশি আসে, তাহলে আমরা লিখতে পারি বা F ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে F সমান সাম কনস্ট্যান্ট ধরলাম এটা K ড্যাশ ইনটু Q1 Q2 বাই r স্কয়ার। K ড্যাশটা একটি ধ্রুবক রাশি। এই K ড্যাশের মান পদ্ধতি এবং মাধ্যম অনুযায়ী চেঞ্জ হয়। যদি আমরা বলি সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যম, বায়ু মাধ্যমটাকে শূন্য মাধ্যম ধরা হয়, K ড্যাশ ইকুয়াল টু 1 হয়। সুতরাং আমরা লিখতে পারি সিজিএস পদ্ধতিতে F সমান Q1 Q2 বাই r স্কয়ার। অন্যদিকে যদি আমরা SI পদ্ধতির কথা চিন্তা করি, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম যদি নিই, SI পদ্ধতিতে বায়ু মাধ্যমে K ড্যাশ ইকুয়াল টু হয় 1/4 পাই এপসাইলন 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই r স্কয়ার, যেখানে এপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা।
এর একটা নির্দিষ্ট মান আছে, এই মানটা হচ্ছে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2, কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। এই গেল আমাদের কুলম্বের সূত্র। তাহলে আমরা কুলম্বের সূত্রে যেটা ফাইনালি পেলাম, সবসময় আমরা মনে রাখবো যে কোনো দুটি যদি বিন্দু আধান থাকে, একটা আধান Q1 আর একটা আধান Q2, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে r, তো তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল F সমান ইন SI পদ্ধতি যদি আমরা বায়ু মাধ্যম নিই তো 1/4πε0 Q1 Q2 বাই r স্কয়ার। বায়ু মাধ্যম না নিয়ে যদি আমরা অন্য কোনো মাধ্যম নিই, অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে F সমান 1/4πε Q1 Q2 বাই r স্কয়ার, যেখানে এপসাইলন হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তো আমরা যদি বায়ু মাধ্যমের কথা বলি, F সমান 1/4πε0 Q1 Q2 বাই r স্কয়ার। যদি নিট বা যে কোনো এইচএস এক্সামে যদি পড়ে যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটি লেখো, তো আমরা সংক্ষিপ্তভাবে মনে রাখবো ভেক্টর রূপ। আমরা পাচ্ছি F সমান Q1 Q2 বাই r স্কয়ার। যদি উভয় পক্ষে ভেক্টর চিহ্ন লাগিয়ে দিই তাহলে লিখতে পারি আমরা F ভেক্টর ইকুয়াল টু Q1 Q2 বাই r স্কয়ার r ক্যাপ। r ক্যাপ হচ্ছে একক ভেক্টর, একক ভেক্টর থাকলে নিচে r স্কয়ারই থাকবে, আর এর পাওয়ারটা বাড়বে না। কিন্তু যদি উপরে r ভেক্টর দিই তাহলে নিচে এক r এর পাওয়ার বাড়বে, তার কারণ ওটার ম্যাগনিটিউড বা মানটা তখন r টিকবে উপরে। বা লিখতে পারি F ইকুয়াল টু Q1 Q2 বাই r কিউব r ভেক্টর। এই হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এরপর আমরা জানবো ক্লাস 11-এ আমরা জেনেছি মহাকর্ষ বল। নিউটনের মহাকর্ষ বল আমরা জেনেছি যে দুটো ভরের মধ্যে ক্রিয়াশীল হয়। তো সেই মহাকর্ষ বল আর এখানে আমরা পেলাম কুলম্ব বল, এই দুটো বলের মধ্যে কি কি সাদৃশ্য রয়েছে, কি কি বৈসাদৃশ্য রয়েছে। তো দুটো সূত্রকে আমরা যদি প্রথমে লিখি নিউটনের মহাকর্ষ সূত্রানুযায়ী, আমরা আলোচনা করছি মহাকর্ষ বল, স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বল। এদের মধ্যে কি কি সাদৃশ্য রয়েছে, কি কি বৈসাদৃশ্য রয়েছে। স্থির তড়িৎ বল যেটা পেলাম Q1 Q2 দুটি আধান, তাদের মধ্যে ডিসটেন্স r, তো F সমান হচ্ছে 1/4πε0 Q1 Q2 বাই r স্কয়ার। অন্যদিকে মহাকর্ষ বলের সূত্র হচ্ছে দুটি ভর যদি থাকে m1 m2, তাদের মধ্যে ডিসটেন্স r, তাহলে F সমান g m1 m2 বাই r স্কয়ার। এদের মধ্যে সাদৃশ্য যেগুলো লক্ষ্য করা যাচ্ছে, ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি উভয় বলই হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। উভয় বল F সমানুপাতি 1/r স্কয়ার। এটা হচ্ছে প্রথম সাদৃশ্য। দ্বিতীয় সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি উভয় বলের ক্ষেত্রে দুটো বলই হচ্ছে সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স, দুটোই সংরক্ষী বল। সংরক্ষী বল। 3 নম্বর আমরা সাদৃশ্য দেখতে পাচ্ছি যে কোন বলের ক্ষেত্রে যদি r স্কয়ারের টার্ম থাকে বা r এর টার্ম থাকে, সেগুলো বলকে বলা হয় সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বল। উভয় বলই হচ্ছে কেন্দ্রীয় বল। এগুলো হচ্ছে এদের সাদৃশ্য, কুলম্ব বল এবং স্থির তড়িৎ বলের। বৈসাদৃশ্য যদি আমরা লক্ষ্য করি, কোথায় এদের মধ্যে পার্থক্য রয়েছে।
তো এদের মধ্যে যেটা বৈসাদৃশ্য আমরা লক্ষ্য করব, ডিসিমিলারিটি, স্থির তড়িৎ বল এখানে হচ্ছে মহাকর্ষ বল। ফার্স্ট বৈসাদৃশ্য যেটা দেখতে পাবো আমরা, এই স্থির তড়িৎ বলের ক্ষেত্রে আধান যদি সমজাতীয় হয় বিকর্ষণ করবে, বিষমজাতীয় আধান থাকলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। অর্থাৎ স্থির তড়িৎ বল আকর্ষণ ও বিকর্ষণ ধর্মী হয়। মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো দুটি ভর সর্বদাই পরস্পরকে আকর্ষণ করে, কখনো বিকর্ষণ করে না। তো মহাকর্ষ বল হচ্ছে আকর্ষণ ধর্মী। 2 নম্বর বৈসাদৃশ্যের মধ্যে আরো পড়ছে যে স্থির তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভরশীল, কারণ এখানে 1/4πε0 আছে। যদি মাধ্যম পরিবর্তন হয়ে যায়, কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম নেই, তো দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল হয়ে যাবে 1/4πε, অর্থাৎ সূত্রটি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এটি মাধ্যমের উপর নির্ভরশীল। এক্ষেত্রে মহাকর্ষ বল যেটি আছে, মহাকর্ষ বলটি মাধ্যমের উপর নির্ভরশীল নয়। জি হচ্ছে একটা ধ্রুবক রাশি। যে কোনো মাধ্যমে দুটি ভরকে যদি আমরা বায়ুতে রাখি, যতটা পরিমাণ আকর্ষণ বল দিয়ে টানবে, তাদেরকে যদি একটা কাঁচের মধ্যে রাখি, দুটো ভর একই বল দিয়ে টানবে, জলের মধ্যে রাখলেও একই বল দিয়ে টানবে। যে কোনো মাধ্যমেই রাখি না কেন, দুটি ভর পরস্পরকে একই পরিমাণ বল দিয়ে টানবে। সুতরাং এটি হচ্ছে মাধ্যম নিরপেক্ষ। 3 নম্বর বৈসাদৃশ্য। 3 নম্বর বৈসাদৃশ্যটা হচ্ছে কি, যে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলটা খুবই শক্তিশালী বল, হাইলি এনার্জেটিক। এটা হচ্ছে খুবই শক্তিশালী, আর এটা হচ্ছে দুর্বল। এই হচ্ছে আমাদের ক্লাস 11-এ জানা মহাকর্ষ বল, এবং ক্লাস 12-এ যেটা দেখলাম যে দুটি আধানের মধ্যে স্থির তড়িৎ বল, কুলম্ব বল, এদের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। এরপরে আমরা জানবো আধানের স্থির তড়িৎ একক। আধানের স্থির তড়িৎ একক আমরা কুলম্বের সূত্র দেখলাম। সেই কুলম্বের সূত্রের ক্ষেত্রে আধানের স্থির তড়িৎ এককের ক্ষেত্রে আমরা প্রথমে জানবো যে 1 ESU আধান বা 1 স্ট্যাট কুলম্ব আধান আমরা কাকে বলছি। এটি হচ্ছে আধানের সিজিএস একক, যেটা আগের চ্যাপ্টারে আমরা দেখেছি। কিন্তু 1 ESU আধান আমরা কাকে বলবো, এর ডেফিনেশনটা আমরা জানি। তো কুলম্বের সূত্র দেখতে পেলাম যে দুটি আধান, যদি দুটো আধানকে আমরা কিউ ধরে নিই, তাদের মধ্যে ডিসটেন্সটা যদি 1 মিটার 1 সেন্টিমিটার ধরে নিই সিজিএস এ, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি 1 ধরে নিই, কারণ আমরা যে সূত্রটা পেয়েছিলাম F সমান Q1 Q2 বাই R স্কয়ার, যদি এক্ষেত্রে Q1 সমান Q2 সমান Q ধরি এবং F সমান 1 ডাইন, তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা 1 ডাইন ধরলাম, দূরত্ব R ইকুয়াল টু 1 সেমি। এই মানগুলো যদি বসাই তাহলে দেখতে পাবো
যে 1 ইকুয়াল টু কিউ স্কয়ার বাই 1 স্কয়ার বা কিউ স্কয়ার ইকুয়াল টু 1 বা কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এই আধানের এককটাকে বলা হয় ইএসইউ একক। তাহলে 1 ইএসইউ আধান কাকে বলবো? যে দুটি সমপরিমাণ আধান, সমপরিমাণ পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থেকে যদি তারা পরস্পরের উপর 1 কুলম্ব বল, তারা পরস্পরের উপর 1 ডাইন বল প্রদর্শন করে বা 1 ডাইন স্থির তড়িৎ বল দেয়, তাহলে প্রতিটি বিন্দু আধানকে বলা হবে 1 ইএসইউ। তো দুটি যদি 1 ইএসইউ আধান থাকে, তাদের মধ্যে ডিসটেন্স যদি 1 সেন্টিমিটার হয়, তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা হয়ে যাবে 1 ডাইন। অনুরূপে আমরা আসবো এসআই পদ্ধতিতে যে কুলম্বের সূত্র পেয়েছি, সেখান থেকে আমরা 1 কুলম্ব আধান কাকে বলবো সেটা আমরা দেখব। 1 কুলম্ব আধান, তার ডেফিনেশন। আমরা এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র যেটা পেয়েছি, বায়ু মাধ্যমের ক্ষেত্রে F সমান 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R স্কয়ার। এক্ষেত্রে যদি আমরা F এর মানটা ধরে নিই 9 × 10⁹ নিউটন, 1/4 পাই এপসাইলন 0 এর মান 9 × 10⁹ হয়, এবং Q1 সমান Q2 ইকুয়াল টু Q, R ইকুয়াল টু যদি 1 ধরি 1 মিটার এসআই পদ্ধতিতে, সেক্ষেত্রে আমরা পাবো 9 × 10⁹, 1/4 পাই এপসাইলন 0 এর মান হচ্ছে 9 × 10⁹, Q × Q, Q স্কয়ার হয়ে গেল এটা বাই 1। কাটাকাটি করলে দুই দিকে কাটছে, এটা পাচ্ছি আমরা সিম্পলি Q স্কয়ার ইকুয়াল টু 1 বা Q ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে 1 কুলম্ব আধান আমরা কাকে বলবো? দুটি সমপরিমাণ বিন্দু আধান, দুটি সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরে থেকে যদি পরস্পরের উপরে 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তাহলে প্রতিটি বিন্দু আধানকে বলা হবে 1 কুলম্ব আধান। তো যদি এখানে 1 কুলম্ব আধান থাকে, এখানে যদি 1 কুলম্ব আধান থাকে, তাদের মধ্যে ডিসটেন্স যদি 1 মিটার হয়, তো তারা পরস্পরকে 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করবে। এই হচ্ছে 1 কুলম্ব আধান। তো আমরা সিজিএস পদ্ধতিতে আধানের একক পেলাম ইএসইউ, এবং এসআই পদ্ধতিতে আধানের একক পেলাম কুলম্ব। এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা আমরা জানি যে 1 কুলম্ব ইকুয়াল টু কত ইএসইউ। এদের মধ্যে রিলেশন হচ্ছে 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। এটা মনে রাখতে হবে, 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। নেক্সট আমরা আসছি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা ডেফিনেশন আমরা মনে রাখবো, একে কে দিয়ে লেখা হয়, কে ইকুয়াল টু সিম্পলি এপসাইলন বাই এপসাইলন নট। এপসাইলন মানে হচ্ছে কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যেই মাধ্যমে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক নির্ণয় করছি। আর এপসাইলন নট মানে হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তো আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবকের ডেফিনেশন
এক্সপ্রেশন যেটা পাচ্ছি k ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। কোন মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকে ওই মাধ্যমটি পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। এর ডেফিনেশন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম পাওয়া যাবে। নেক্সট চ্যাপ্টার যখন আমরা পড়াবো সেটাকে আরো অন্যভাবেও প্রকাশ করা যায়। k সমান c বাই c নট। কোন মাধ্যমের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব এবং শূন্য মাধ্যমের ধারকত্ব এই দুইয়ের অনুপাতকেও পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। অন্যভাবেও প্রকাশ করা যায় k ইকুয়াল টু f বাই f নট। কোন মাধ্যমের ক্ষেত্রে কুলম্ব বল, দুটি আধানের মধ্যে কুলম্ব বলের পরিমাণ এবং এই আধান দুটি যদি সম পরিমাণ দূরে থাকে তো শূন্য মাধ্যমে থাকলে যে পরিমাণ বল দেয় এই দুইয়ের অনুপাতকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা এখানে এটাই মনে রাখবো k ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। বহু সংখ্যক আধানের মধ্যে বল। আমরা এর আগে কুলম্বের সূত্র দেখলাম যে দুটি বিন্দু আধান যদি থাকে তারা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। কত পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল দিবে সেটা আমরা সূত্রের মাধ্যমে দেখলাম। কিন্তু দেখা গেল দুটোর জায়গাতে যদি অসংখ্য আধান থাকে, সাপোজ ধরলাম যে এখানে অসংখ্য আধান আছে, একটা আধান হচ্ছে Q1, একটা আধান হচ্ছে Q2, একটা আধান হচ্ছে Q3, একটা আধান হচ্ছে Q4 ডট 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 অনেক আধান আছে। লাস্ট আধানটার নাম দিলাম Qn। তাদের ডিসটেন্স R12, R13, R14 ইত্যাদি। তো এক্ষেত্রে যদি Q1 আধানের কথা চিন্তা করি, Q1 আধানকে Q2 আধান আকর্ষণ বা বিকর্ষণ বল দিবে, Q3 আধানও আকর্ষণ বা বিকর্ষণ বল দিবে, Q4 আধানও আকর্ষণ বা বিকর্ষণ বল দিবে। প্রত্যেকেই Q1 আধানের উপরে একটা বল দিবে। তো আমরা এই ক্ষেত্রে বলতে পারি Q1 আধানের উপর মোট তড়িৎ বল সেটা ধরলাম F1 ইকুয়াল টু প্রত্যেকটা আধান ওকে বল দিচ্ছে, সেজন্য আমরা লিখব F21 দুই নম্বর আধান দ্বারা এক নম্বরের উপর ক্রিয়াশীল বল প্লাস F31 প্লাস তিন নম্বর আধান বল দিচ্ছে, চার নম্বর আধান বল দিচ্ছে F41 ডট 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 Fn1 n তম আধানও এক নম্বর আধানের উপরে বল দিচ্ছে। এটা আমরা ইন জেনারেল Q1 আধানের উপর মোট বলটাকে বের করছি। তো শুধুমাত্র যদি ম্যাগনিটিউড বের করি, মানটা যদি লিখি, তো সেক্ষেত্রে আমরা লিখব F1 ইকুয়াল টু যদি বায়ু মাধ্যমে থাকে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R12 স্কয়ার। এটা 21 থাকলে এখানে R12 লিখতে হয়, উল্টে যায়, প্লাস 1/4 পাই এপসাইলন 0 Q1 Q3 বাই R13 স্কয়ার ডট 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 চললো। লাস্টেরটা হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 Q1 Qn বাই R1n স্কয়ার। ইন জেনারেল যদি আমরা i তম আধানের উপর ক্রিয়াশীল বল যদি মোট বল বের করতে যাই, তো সেক্ষেত্রে i তম আধানের উপর ক্রিয়াশীল বল হবে Fi ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 প্রত্যেক জায়গাতে আছে 1/4 পাই এপসাইলন 0 সামেশন আকারে লিখবো আমরা। i তম আধান আছে তো সেটা Q1 এর জায়গাতে Qi লিখবো, আর j এর মানটা ভ্যারি করছে 1 থেকে n পর্যন্ত, j equal to 1 to n Qi Qj by Rij স্কয়ার। তো এই হচ্ছে বহু সংখ্যক আধানের জন্য ক্রিয়াশীল বল।
25 না টাইম দিতে পেমেন্ট করবে 15 মিনিট 25 মিনিট করবে 40 মিনিট হবে নিরবচ্ছিন্নভাবে বণ্টিত আধানের জন্য বল। কি মাস্টার নাকি এটা মাস্টার কারণ মাস্টার সফটওয়্যার দেখি যেমনি ছোট করে হ্যাঁ আধান দেখা গেল নিরবচ্ছিন্নভাবে বা কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড আছে, নিরবচ্ছিন্নভাবে বণ্টিত। চেঞ্জ বেশি প্রথমটা ধরলাম আমরা রৈখিক আধান বণ্টন। রৈখিক আধান বণ্টন লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। কোন একটা রেখা ধরলাম, সেই রেখার উপরে আধান বণ্টিত আছে, কন্টিনিউয়াসলি প্রত্যেক জায়গাতে আধান আছে। তো এক্ষেত্রে আমরা ধরে নেব যে একক দৈর্ঘ্যে কতটা আধান আছে, যাকে বলা হয় রৈখিক আধান ঘনত্ব। ছিল চেঞ্জ তো সেক্ষেত্রে আমরা ধরছি একক দৈর্ঘ্যে আধান মিডিয়াম করে তোর সমস্যা না ভিডিও করে ফুল হয়ে না আমার হয়েছে ওই জন্য তো বলি মোটামুটি 60 মিনিট একক দৈর্ঘ্যে আধান বা যাকে বলা হয় রৈখিক আধান ঘনত্ব সমান আধান বাই মোট দৈর্ঘ্য, এটা ধরলাম ল্যামডা। তো এই বাহুটুকুর দৈর্ঘ্য, এইটুকু দৈর্ঘ্য যদি আমরা ডিএল ধরি, আর এখান থেকে আর দূরত্বে একটা টেস্ট চার্জ রয়েছে, টেস্ট চার্জ বলা হয় বা পরীক্ষক আধান Q0। তো ডিএল দৈর্ঘ্যে মোট আধান থাকবে, একক দৈর্ঘ্যে আধান হচ্ছে ল্যামডা, তো ডিএল দৈর্ঘ্যে আধান হবে ল্যামডা ডিএল। এদের মধ্যে ক্রিয়াশীল বল হবে ডিএফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 ল্যামডা ডিএল ইনটু Q0 বাই আর স্কয়ার। তো পুরো দৈর্ঘ্য যদি এল হয় সেক্ষেত্রে এটাকে আমরা ইন্টিগ্রেশন করে মোট বলটা বের করতে পারবো। এফ সমান 1/4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশন এল, একে বলা হয় পাথ ইন্টিগ্রেশন বা দৈর্ঘ্য সমাকল। দৈর্ঘ্যের উপরে সমাকল করছি, ইন্টিগ্রেশন অফ এল, টোটাল বাহু হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এল, ল্যামডা ডিএল বাই আর স্কয়ার। এখানে কিউ নটটাও ধ্রুবক, কিউ নটও বাইরে এলো। এই হচ্ছে রৈখিক আধান বণ্টনের জন্য ক্রিয়াশীল বল, কোনো টেস্ট চার্জ বা পরীক্ষক আধানের উপরে। নেক্সট আমরা আসবো ক্ষেত্র আধান বণ্টন। ক্ষেত্র আধান বণ্টন যদি থাকে, কোন ক্ষেত্রফলে আধান বণ্টিত আছে, এরকম একটা ক্ষেত্রফল আছে, একটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে একটা জায়গা, যেরকম মাঠ, মাঠের যে পুরো স্পেসটা যেগুলোতে খেলাধুলা করে সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। এরকম একটা ক্ষেত্রফল নিলাম, এই ক্ষেত্রফলের ক্ষেত্রে একটা ঘনত্ব থাকে, মানে একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব, যাকে বলা হয়। তো এক্ষেত্রে ধরলাম আধানের তলমাত্রিক ঘনত্ব সমান আধান বাই ক্ষেত্রফল, আধান বাই মোট ক্ষেত্রফল সমান সিগমা। এই ক্ষেত্রফলের মধ্যে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল নিলাম, সেই ক্ষেত্রফলের মান হচ্ছে ডিএস। ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফল নিলাম, আর ডিএস ক্ষেত্রফল থেকে আর নট দূরত্বে একটা Q0 আধান আছে।
তো ds ক্ষেত্রফলে মোট আধান হবে সিগমা ইনটু ds। একক ক্ষেত্রফলে আধান হচ্ছে সিগমা, তো ds ক্ষেত্রফলে মোট আধান হবে সিগমা ইনটু ds। তো এই জায়গাতে আধানের পরিমাণ হচ্ছে সিগমা ds। আমরা ইজিলি কুলম্বের সূত্র যদি প্রয়োগ করি, এই আধান আর এই আধানের মধ্যে ক্রিয়াশীল বল, এখানে আধানের পরিমাণ সিগমা ds, এখানে হচ্ছে q0, তাদের মধ্যে ডিসটেন্স হচ্ছে r0। তো তাদের মধ্যে ক্রিয়াশীল বল হবে F সমান 1/4 পাই এপসাইলন 0 সিগমা ds ইনটু q0 বাই r0 স্কয়ার। ক্ষুদ্র বল df, এই ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য এবার মোট ক্ষেত্রফল, মোট সারফেস এরিয়া বা মোট ক্ষেত্রফল যদি s হয়, তো মোট বল হবে F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 q0 বাইরে এলো, এটা ধ্রুবক রাশি, সিগমা ds বাই r0 স্কয়ার। এইভাবে আমরা একটা ক্ষেত্র আধান বন্টনের জন্য পার্টিকুলার একটা আধানের উপরে কত বল ক্রিয়াশীল হবে এই ইন্টিগ্রেশন পদ্ধতিতে আমরা পেয়ে যাব। এটা সারফেস ইন্টিগ্রাল হচ্ছে ক্ষেত্রফলের উপরে, ওই জন্য এখানে s চিহ্ন দেওয়া হয়। মোট ক্ষেত্রফল যদি s হয়। নেক্সট আমরা আসছি আয়তন মাত্রিক আধান বন্টন। কোন যদি আয়তনে বন্টন থাকে আধান, ক্লিক করলে ওখানে ভিডিওটা যাবে, ওখানে প্রসেস হতে নেট হাজির বিল নেট এ স্পিড নেট আয়তন আধান বন্টন। আমি এটা কাজ কোথায় আমরা এটা এসে ভিডিও দেখছিলাম। এটা 3 নম্বর কেস। রৈখিক আধান বন্টন হলো, ক্ষেত্র আধান বন্টন হলো, নেক্সট হচ্ছে আয়তন আধান বন্টন। ভিডিও তো আমাদের এটা একটাই ওটা তো তো মনে করলাম এটা 3D একটা ব্যাপার, যে কোনো একটা আয়তন আছে, যেরকম ধরেন আমি একটা ফুটবল গোলাকার আকৃতির আছে, সেই ফুটবলের ভিতরে যে আয়তন, ভিতরে যেটা স্পেস, সেটা হচ্ছে তার আয়তন। তো সেই আয়তনের ভিতরে সব জায়গাতে আধান বন্টন আছে, সব জায়গাতে আধান রয়েছে। এক্ষেত্রে ওই আয়তনের ভিতরে আর একটা ক্ষুদ্র আয়তন নিলাম, ওই আয়তনের ভিতরে আর একটা ক্ষুদ্র আয়তন নিলাম, যে আয়তনের মান হচ্ছে ডিভি। এক্ষেত্রে আমরা যেটা পাবো আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। প্রথমে আমাদের জানতে হবে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব সমান আধান বাই আয়তন। আধান বাই আয়তন, একে আমরা রো দিয়ে লিখি। রো মানে হচ্ছে একক আয়তনে, একক পরিমাণ আয়তনে যে পরিমাণ আধান থাকে। তো ডিভি আয়তনে মোট আধানের পরিমাণ হবে রো ডিভি। রো ডিভি হচ্ছে ডিভি আয়তনে মোট আধান। এখান থেকে r0 দূরত্বে q0 আধান আছে, এখান থেকে r0 দূরত্বে যদি q0 আধান থাকে, তো এইটুকু আয়তনের জন্য এই q0 আধানের উপরে কত বল ক্রিয়াশীল হবে। এখন আধানের পরিমাণ এখানে পেয়ে গেছি রো ডিভি, এটা যদি q1 ধরে নিই, এটা হচ্ছে q2, তাদের মধ্যে ডিসটেন্স যদি r হয়, F সমান q1 q2 বাই r স্কয়ার, এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা পেয়ে যাব এই ক্ষুদ্র আয়তনের জন্য ক্রিয়াশীল বল q0 এর উপরে 1/4 পাই এপসাইলন 0 রো ডিভি ইনটু q0 বাই r0 স্কয়ার। পুরো আয়তনের জন্য, পুরো আয়তনটা যদি ভলিউম বা আয়তন যদি v হয়, তো সেক্ষেত্রে পুরো আয়তনের জন্য q0 এর উপর ক্রিয়াশীল বল হবে F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশন q0 বাইরে এলো রো ডিভি বাই r0 স্কয়ার। এই হচ্ছে আধান বন্টনের দরুন কোন পরীক্ষক আধান বা টেস্ট চার্জের উপর ক্রিয়াশীল বলের পরিমাণ। কত? 34। নেক্সট আমরা আসছি তড়িৎ ক্ষেত্র কাকে বলছি, ইলেকট্রিক ফিল্ড। ফিল্ড
আমরা ফিল্ড কথাটা সাধারণ ভাষায় ইউজ করে থাকি যে কার কত বড় ফিল্ড আছে। ফিল্ড মানে হচ্ছে ক্ষেত্র, জায়গা। প্রত্যেকেরই একটা পার্টিকুলার ফিল্ড থাকে, ওই ফিল্ডের মধ্যে ওর একটা প্রভাব থাকে। অ্যাজ অ্যান এক্সাম্পল যদি আমরা বলি, আমাদের সিএম, চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী যে আছেন মমতা ব্যানার্জি, তার ফিল্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবাই ওর কথা শুনবে, সব রকম পুলিশ ওর কথা শুনবে। অনুরূপে আমাদের যে পিএম, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ফিল্ড হচ্ছে পুরো ভারতবর্ষ। পুরো ভারতবর্ষকে ও কন্ট্রোল করতে পারে, আর গোটা বিশ্বকে কন্ট্রোল করতে পারে কে? যেরকম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কথা অনেক সব দেশেই মোটামুটি শোনে। তো ফিল্ড মানে হচ্ছে এরকম একটা জায়গা বা ক্ষেত্র, যতদূর পর্যন্ত তার একটা প্রভাব থাকছে। অনুরূপে তড়িৎ ক্ষেত্র কাকে বলছি, ইলেকট্রিক ফিল্ড কাকে বলবো? কোনো একটা আধান আছে কিউ, এই আধানটা দ্বিতীয় একটা আধানকে আশেপাশে রাখলে আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। সাপোজ ধরলাম আমি কাছে রাখলাম কিউ ড্যাশকে, একে আকর্ষণ করলো যদি বিষমজাতীয় আধান হয়। আর একটু দূরে রাখলাম, আকর্ষণ করলো। আর একটু দূরে রাখলাম, আকর্ষণ করলো। আর একটু দূরে রাখলাম, আকর্ষণ করলো না। এই যত দূর পর্যন্ত দ্বিতীয় একটা আধান রাখলে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, অর্থাৎ তড়িৎ বল প্রদান করতে পারবে, সেই অঞ্চলটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এই ডিসটেন্সটা হবে 3D ডিসটেন্স। মানে এখানে একটা আধান আছে, এই আধানের এদিকে আধান রাখলেও আকর্ষণ করবে, এদিকে রাখলেও আকর্ষণ করবে, নিচে রাখলেও আকর্ষণ করবে, এদিকে রাখলেও আকর্ষণ করবে। তো 3 ডাইমেনশনাল। একে যদি আমরা একটা শূন্য স্থানে রাখি, তো একটা গোলীয় আকৃতির জায়গা, পরিপার্শ্বস্থ গোল হচ্ছে আর কি ফুটবলের মতো, যতদূর পর্যন্ত এই আকর্ষণ করতে পারবে সেই অঞ্চলটাই হচ্ছে এই আধানটার তড়িৎ ক্ষেত্র। আমরা বলতে পারি যে কোনো বিন্দু আধানের পরিপার্শ্বস্থ যতদূর অঞ্চল পর্যন্ত দ্বিতীয় একটি আধান রাখলে সেই দ্বিতীয় আধানটিকে তড়িৎ বল প্রদান করতে পারে, অর্থাৎ তাকে তড়িৎ বল দিয়ে আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে, সেই অঞ্চলটিকে বলা হয় প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র। আমি এখানে ধরে নিয়েছি কিউ আধান যতদূর পর্যন্ত দাগ দেওয়া আছে এর মধ্যে পর্যন্ত আকর্ষণ করতে পারে, তাহলে এই অঞ্চলটা হচ্ছে এর তড়িৎ ক্ষেত্র। এর বাইরে কোনো আধান থাকলে সে আকর্ষণ করতে পারবে না। এখন থিওরিটিক্যালি কি বলা হচ্ছে আর প্র্যাকটিক্যালি কি পাওয়া যাচ্ছে, কিন্তু তড়িৎ ক্ষেত্রের কথা বলা হয়েছে এই কিউ আধান যদি তাত্ত্বিক ভাবে দেখি, সেটা অসীম পর্যন্ত বিস্তৃত। তার মানে এই আধান থেকে যদি আমরা অসীম ডিস্টেন্সে দ্বিতীয় একটা আধান রাখি, তাহলে এই আধানটা তাকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। অর্থাৎ ধরেন এই আধান আছে ইন্ডিয়াতে, দ্বিতীয় আধান আছে সুইডেনে, তবুও তারা একে অপরকে একটা বল দিয়ে আকর্ষণ বা বিকর্ষণ করবে। এটা তাত্ত্বিক বিশ্লেষণ, থিওরিটিক্যালি যে বিজ্ঞানীরা লিখেছিলেন তারা এটা বলেছিলেন। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এটি সসীম পর্যন্ত বিস্তৃত। এটা পার্টিকুলার ডিস্টেন্সের পর ও আর আকর্ষণ করতে পারছে না, সসীম পর্যন্ত বিস্তৃত। কারণ বা দূরত্ব যদি খুব বেশি হয়ে যায়, আকর্ষণ বা বিকর্ষণের বল এতই নগণ্য যে শূন্যর কাছাকাছি হয়ে যাচ্ছে। অর্থাৎ বুঝতে পারলাম আমরা, বাস্তবে এটা সসীম ডিস্টেন্স পর্যন্তই তড়িৎ ক্ষেত্র বিস্তৃত। এই সসীম ডিস্টেন্সের মধ্যে যদি দ্বিতীয় একটি আধান রাখা হয়, তো সেই দ্বিতীয় আধানকে এই আকর্ষণ বা বিকর্ষণ করবে। তো তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে একটা সংজ্ঞা চলেই আসছে যে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় আধানটা যদি কাছে থাকে, যত বেশি কাছে থাকবে দ্বিতীয় আধানটির উপর ক্রিয়াশীল বল তত বেশি হবে। ওই আধানটা যত বেশি দূরে যাবে ক্রিয়াশীল বলের মানটা তত কমতে থাকছে। এক্ষেত্রে আমরা তড়িৎ ক্ষেত্রের একটা ডেফিনেশন নিয়ে আসছি, যাকে বলছি আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য।
আমরা এখানে কিউ আধান পেয়েছি, কিউ আধানের তড়িৎ ক্ষেত্র এই পর্যন্ত বিস্তৃত আছে, অর্থাৎ এই জায়গার ভিতরে যে কোনো জায়গাতে যদি আমরা আধান রাখি তাকে আকর্ষণ বা বিকর্ষণ করছি। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলছি? যে কোনো একটা পার্টিকুলার বিন্দু ধরলাম পি, এই বিন্দুটার কিউ থেকে ডিসটেন্স হচ্ছে আর, আর দূরত্বে আমরা বের করব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এক্ষেত্রে আর ডিসটেন্স এখানে একটা একক ধনাত্মক আধান রাখবো, এই একক ধনাত্মক আধানটাই হচ্ছে এখানে Q2, Q1 এর জায়গাতে আছে Q। তো সেই একক ধনাত্মক আধানকে যে পরিমাণ বল দিয়ে এ আকর্ষণ বা বিকর্ষণ করবে সেই বলটাই হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে কি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধান রাখলে, একক ধনাত্মক আধান রাখলে সেটি যে পরিমাণ তড়িৎ বল অনুভব করে তাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। একে ই দিয়ে লেখা হয় এফ এর জায়গাতে। ই সমান আমরা লিখবো প্রথম আধানের পরিমাণ হচ্ছে কিউ, দ্বিতীয় আধানের পরিমাণ হচ্ছে 1, তাদের মধ্যে ডিসটেন্স হচ্ছে r। তো কিউ বাই আর স্কয়ার ইন সিজিএস এসআই পদ্ধতিতে ক্ষেত্রে আমরা লিখবো ই সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। এই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, তো আমরা কুলম্বের সূত্র দেখলাম, সেক্ষেত্রে একটা এক্সাম্পলে আসা যায়। এই দুটি বিন্দু আধানের ক্ষেত্রে ক্রিয়াশীল বল কতটা? তোমাদের ছায়া প্রকাশনী বইয়ে এক্সাম্পল নাম্বার 3 এখানে বলা আছে নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য মাধ্যমে 9 ডাইন এবং পরাবৈদ্যুতিক মাধ্যমে 4 ডাইন। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? দুটি যে কোনো বিন্দু আধান আছে, ধরে নিলাম একটা আধান হচ্ছে Q1 আর একটা আধান আছে Q2। যখন তারা বায়ু মাধ্যমে আছে তখন ক্রিয়াশীল বল হচ্ছে 9 ডাইন। যখন তারা অন্য মাধ্যমে আছে F = 9, যখন তারা শূন্য মাধ্যমে, আর যখন পরাবৈদ্যুতিক মাধ্যমে আছে তারা একই ডিসটেন্সে, তাদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে 4 ডাইন। এক্ষেত্রে K = কত? পরাবৈদ্যুতিক ধ্রুবক মান কত? তো শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা সূত্র জানি F সমান Q1 Q2 বাই R স্কয়ার, এখানে এটার মান দেওয়া আছে 9। অন্য মাধ্যমে আমরা ধরলাম F ড্যাশ = পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট K ইনটু Q1 Q2 বাই R স্কয়ার এটার মান আছে 4 ডাইন। এই দুটোকে যদি ডিভিশন করি এটা বাই এটা, এটা 1/k। তো এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এটা বাই এটা F by F dash equal to K equal to 9/4, 2.25। এই হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী টপিক আলোচনা করব। ভালোভাবে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, স্টে অ্যাট হোম, ঘরে থাকো। করোনা না ভাই, টিপ
টিউবওয়েল টাকা নামিয়ে দিলে এটা এটা হ্যাঁ